আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, তালিকায় 2 মুসলিম দেশ। তারপর জানিয়ে দেব ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া, নিহত 18। এখন জানিয়ে দেব ঘণ্টা পেরোনোর আগেই লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব 3 ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন। এখন বিস্তারিত। নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, তালিকায় 2 মুসলিম দেশ। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ইসরায়েলি এক বিশ্লেষক বলেছেন, ভবিষ্যতে ইসরায়েলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ইরানের পরিবর্তে তুরস্ক বা পাকিস্তান উঠে আসতে পারে। ইসরায়েলের দৈনিক মারিভে প্রকাশিত এক মতামত নিবন্ধে বিশ্লেষক বোয়াজ গোলানি মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল বাস্তবতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ইরান যুদ্ধ ও অর্থনৈতিক সংকটের কারণে দুর্বল হয়ে পড়ায় ইসরায়েলের প্রধান শত্রুর ভূমিকায় পরিবর্তন আসতে পারে। নিবন্ধে দাবি করা হয়, আলী খামেনির নেতৃত্বে ইরান দীর্ঘ 3 দশক ধরে ইসরায়েলের প্রধান প্রতিপক্ষ হিসেবে ভূমিকা পালন করেছে। তবে সাম্প্রতিক সংঘাত ও অর্থনৈতিক বিপর্যয়ে দেশটির সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়। এ অবস্থায় সম্ভাব্য নতুন প্রতিপক্ষ হিসেবে তুরস্ক ও পাকিস্তানের নাম উল্লেখ করেন গোলানি। তার ভাষায়, প্রতিযোগিতা এখন তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ মনে হচ্ছে। তিনি আরও বলেন, দুটি দেশই জনসংখ্যায় বড়, সুন্নি সংখ্যাগরিষ্ঠ, শক্তিশালী সেনাবাহিনী রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কও ভালো, যা ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা বেড়েছে। গাজায় চলমান যুদ্ধ এবং সিরিয়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে 2 দেশের নেতারা একে অপরের বিরুদ্ধে কড়া মন্তব্য করছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে কুর্দি জনগোষ্ঠীর ওপর নিপীড়নের অভিযোগ তোলেন এবং ইরানের সঙ্গে সম্পর্ক নিয়েও সমালোচনা করেন। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে ইসরায়েল তুরস্ক প্রতিদ্বন্দ্বিতা মূলত সিরিয়াকে ঘিরেই কেন্দ্রীভূত হতে পারে। যে ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া, নিহত 18। চলতি বছরের মধ্যে ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 18 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। বৃহস্পতিবার 16 এপ্রিল ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের। স্থানীয় কর্তৃপক্ষ এবং ইউক্রেনের স্টেট এমার্জেন্সি সার্ভিসের তথ্য মতে, রাশিয়ার হামলায় ভবন ক্ষতিগ্রস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং দেশ জুড়ে অন্তত 18 জন মারা গেছেন, যার মধ্যে শিশুও রয়েছে। এছাড়া 118 জন আহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকালের আগের 24 ঘণ্টায় রাশিয়া 659টি ড্রোন ও 44টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী কিয়েভ, খার্কিভ, ওডেসা, দিনপ্রু এবং জাপোরিঝিয়ার মতো বড় শহরগুলো ছিল। দফায় দফায় এসব শহরে হামলা চালানো হয়। সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে, সাবেক টুইটার, এক পোস্টে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রি সিবিহা লেখেন, গত দিন ও রাত জুড়ে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে প্রায় 700টি ড্রোন এবং কয়েক ডজন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বড় সন্ত্রাসী হামলা চালিয়েছে। এই হামলার প্রধান লক্ষ্য ছিল বেসামরিক নাগরিকরা। রাশিয়ার হামলায় কিয়েভ ঘণ্টা পেরোনোর আগেই লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েল। লেবাননে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি শুরুর 1 ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবাননের দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ ও নজরদারি অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গোলাবর্ষণের পাশাপাশি ওই এলাকায় মেশিনগানের গুলিবর্ষণ সহ ব্যাপক সামরিক তৎপরতা চালানো হচ্ছে। এছাড়া পশ্চিম বেকা উপত্যকায় ইসরায়েলি নজরদারি বিমান ব্যাপকভাবে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে এনএনএ। বিশেষ করে রাশায়া অঞ্চল এবং জাবাল আল শাইখের পশ্চিমে এসব বিমান উড়তে দেখা যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার রাতে লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলার পর এই ঘোষণা দেন তিনি। বাংলাদেশ সময় শুক্রবার ভোর থেকেই ইসরায়েল ও লেবাননের মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
তবে এই যুদ্ধবিরতি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে ইসরায়েলে। জাফা ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শিহাদে বলেন, এই চুক্তি ইসরায়েলি জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। তার মতে অনেক ইসরায়েলি মনে করছেন ট্রাম্পের চাপেই এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তেল আবিব। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে চলমান ইসরায়েলি হামলায় এই পর্যন্ত অন্তত ২,১৯৬ জন নিহত এবং ৭,১৮৫ জন আহত হয়েছেন। সূত্র আল জাজিরা। ৩ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি। ইরানে আগ্রাসনের শুরু থেকেই নীরব ভূমিকা পালন করে আসছে সৌদি আরব। কিছু ক্ষেত্রে তারা সরাসরি যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছে। তবে এবার ওয়াশিংটনকে ৩টি ইস্যুতে চাপ বাড়াচ্ছে রিয়াদ। খবর মিডল ইস্ট আইয়ের। মধ্যপ্রাচ্য সংকটের এই সময়ে এসে সৌদি চাচ্ছে ইরানের সঙ্গে আলোচনা সফল হোক, একই সঙ্গে হরমুজ প্রণালী যেন শর্তহীনভাবে খোলা হয় এবং লেবাননের যুদ্ধবিরতি। এই ৩ ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতি চাপ বাড়াচ্ছে সৌদি বলে জানিয়েছে একাধিক মার্কিন, পশ্চিমা ও আরব কর্মকর্তা। আরব ও পশ্চিমা কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার একটি ব্যক্তিগত ফোনালাপে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেবাননের যুদ্ধবিরতির গুরুত্ব তুলে ধরেন। এরপর বৃহস্পতিবার ট্রাম্প ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা কয়েকজন কর্মকর্তা সৌদি আরবের চাপের ফল বলে উল্লেখ করেছেন। তবে এখনও স্পষ্ট নয় ইসরায়েল এই চুক্তি মানবে কিনা এবং ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর কতটা চাপ প্রয়োগ করবেন। এদিকে হিজবুল্লাহ লেবানন সরকারের ইসরায়েলের সঙ্গে বিরল সরাসরি আলোচনায় যাওয়ার সমালোচনা করেছে, যদিও লেবাননের সরকার এই আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। মিডল ইস্ট আইকে একজন পশ্চিমা কর্মকর্তা বলেছেন, মোহাম্মদ বিন সালমান চান হরমুজ প্রণালী আবার খুলে দেয়া হোক এবং তিনি ট্রাম্পকে বলেছেন লেবাননের যুদ্ধবিরতি এই লক্ষ্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুদ্ধ শেষ করার জন্য প্রয়োজনীয়। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করতে পারেন। তার সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানও থাকতে পারেন। আরব ও পশ্চিমা সূত্র জানায়, সৌদি কর্মকর্তারা একটি আলোচনার প্রস্তাবও প্রচার করছেন।